জাতির উদ্দেশ্যে বেশ দীর্ঘ একটা ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু আছে, সেগুলো নিয়ে পূর্ণাঙ্গ একটা ভিডিও আমি করব, আমার অ্যানালিসিস। কিন্তু একটা ফার্স্ট ইমপ্রেশন, আমি সাধারণত এই ধরনের ভিডিও করি না, সময় নিয়ে কথা বলতে পছন্দ করি, কিন্তু একটা ঈদ মোবারক। ঈদের দিন বেশ কিছু ভালো ভালো সংবাদ ছিল, কিন্তু এই সংবাদগুলোর মধ্যে কোথাও না কোথাও কেন জানি মনে হচ্ছে যে আজকাল ডক্টর মোহাম্মদ ইউনূসের কথাও আমাদের এনসিপির নেতাকর্মীদের কাছে খুব বেশি গ্রহণযোগ্য হচ্ছে না। যদি বিএনপির লোকরা প্রস্তাব করে একমাত্র, তাহলে প্রস্তাবের তোরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বো। তুমি যদি আমাকে বিয়ে করতে হয় তাহলে চার্চে গিয়ে তোমাকে খ্রিস্টান হতে হবে। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও বরকতুল্লাহ বুলুকে সতর্ক করে নোটিশ দিয়েছে খোদ তাদের রাজনৈতিক দল বিএনপি। গতকাল হয় ইউনূস নয় ওয়াকার। মনে হচ্ছে অবশেষে সিদ্ধান্তহীনতা দূর হলো বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামানের। দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে জানাচ্ছি আপনাদের স্বাগতম। আমাদের পাওয়া তাজা এবং গরম খবর। ডক্টর মোহাম্মদ ইউনূস এমন হুঙ্কার দিল যে এই যেন বিএনপির চোখের ঘুম একেবারে হারিয়ে গেল। আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিত এবং প্রমাণের মাধ্যমে সবকিছু দেখতে পারবেন। আশা রাখবো ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন। আজকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে অনেক কিছু জানতে পারবেন। আমি বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে রিকোয়েস্ট করবো, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে বাজিয়ে রাখবেন। যদি মজুরা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের কাছে অসংখ্য ধন্যবাদ। চলুন এই ভিডিওতে লাইক করে দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। জাতির উদ্দেশ্যে বেশ দীর্ঘ একটা ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু আছে, সেগুলো নিয়ে পূর্ণাঙ্গ একটা ভিডিও আমি করব, আমার অ্যানালিসিস। কিন্তু একটা ফার্স্ট ইমপ্রেশন, আমি সাধারণত এই ধরনের ভিডিও করি না, সময় নিয়ে কথা বলতে পছন্দ করি, কিন্তু একটা ফার্স্ট ইমপ্রেশন বলা দরকার, কারণ দীর্ঘদিন ধরে আলোচিত একটা বিষয়ের এক ধরনের সুরাহা তার এই ভাষণের মধ্যে আছে। আমরা জানি গত বেশ কয়েক মাস থেকে এটা ইন্টেন্সিফাইড হয়েছে, গত 2-3 মাসে। এর আগে শুরু থেকে এই আলাপটা ছিল, বিশেষ করে বিএনপি একটা স্পষ্ট নির্বাচনী রোডম্যাপ। আরও সরাসরি যদি বলি, বিএনপি আসলে একটা নির্বাচনের মাস শুনতে চাইছে। তার জন্য তারা তাদের যে চাহিদা, সেটা হচ্ছে এই বছরের ডিসেম্বর, সেটার কথা বলছিলেন। কিন্তু আমরা দেখলাম প্রধান উপদেষ্টা সেটা শোনেননি। সেটার চাইতে, সেই সময়সীমার চাইতে অন্তত 3 মাসের বেশি সময়, মানে তিনি যে রোডম্যাপের কথা, সময়সীমার কথা বলছেন, সেটা হচ্ছে এপ্রিলের 26 সালের এপ্রিলের প্রথমার্ধ, মানে 15th আগে। তার মানে 3 মাসের চাইতে আরও বেশি কিছুটা সময় বিএনপির যে শেষ তাদের ডেডলাইনের মতো ছিল, সেটা থেকে তিনি নিচ্ছেন। প্রশ্ন হচ্ছে, এই যে একটা মোটামুটি তারিখ তিনি ঘোষণা করলেন, সেটা আমাদের এই যে রাজনৈতিক সংকট আছে, এটা আসলে সংকটের পর্যায়ে চলে গেছে, সেটাকে কতটুকু মেটাতে পারবে? আমরা খেয়াল করি, নির্বাচন আসলে ডিসেম্বরে হবে বলে মনে হচ্ছিল না। সরকারের, বিশেষ করে প্রধান উপদেষ্টার বক্তব্য খুব স্পষ্টভাবেই ছিল যে ডিসেম্বরে না, কারণ ডিসেম্বরে নির্বাচন চাওয়া নিয়ে তিনি তার অস্বস্তি বা বিরক্তিও প্রকাশ করেছিলেন জাপানে গিয়ে। তো আমরা অনেকে ধারণা করেছি আরেকটা বেটার অপশন হতে পারতো। ইনফ্যাক্ট ওটাই আমি এখনও মনে করি বেস্ট অপশন ছিল, সেটা হচ্ছে রমজান শুরুর আগে। কারণ নির্বাচনটা যদি শীতকালে হয়, ক্যাম্পেইন থেকে শুরু করে সব কিছু অনেক কমফোর্টেবল থাকে। নির্বাচনী প্রচারণা খুবই শারীরিক পরিশ্রমের কাজ, মানুষজন জনসভায় যাওয়া, প্রার্থীরা বিভিন্ন ভোটারের কাছে যাওয়া, মানুষ ইভেন ভোট যখন দিতে যাবে, তারা যখন কিউতে দাঁড়াবে, সব কিছু যদি হিসাব করি, শীতকাল ইজ দ্য বেস্ট টাইম, কোনো সন্দেহ নেই। এই বিবেচনায় আসলে মে জুনের দিকে নির্বাচন হওয়ার সুযোগও ছিল না, কারণ এই সময়টা অত্যন্ত তাপমাত্রা থাকে, আর্দ্রতা থাকে, ঝড় বৃষ্টি থাকে, সো সব কিছু টাফ। আমি তারপরও মানে মাঝে মাঝে মনে হচ্ছিল সরকারের কেউ কি নির্বাচনটা জুনেও নিয়ে যেতে চান কিনা, কারণ বাংলাদেশে জুনে জাতীয় নির্বাচনের সাম্প্রতিক ইতিহাসই আছে। আমি সেই মুক্তিযুদ্ধের সময়কার বা অত পেছন 70s 80s কথা বলছি না, 90s আছে। 96 সালে প্রথম যে সংসদ নির্বাচনটা বিএনপি করেছিল, 15ই ফেব্রুয়ারি নির্বাচন, সেটার পর যখন বিএনপি তত্ত্বাবধায়ক সরকার মেনে নিতে বাধ্য হয়, তখন বিচারপতি হাবিবুর রহমানের যে তত্ত্বাবধায়ক সরকার, সেই সরকারের নির্বাচনটা জুন মাসে হয়েছিল। সো একটা প্রেসিডেন্স আছে। এটা দেখিয়ে কেউ এটাও বলার চেষ্টা করতে পারতো, কিন্তু না, সেটা হয়নি। এটা মন্দের ভালো। আসলে ফেব্রুয়ারির পর আর এই এপ্রিলের ফার্স্ট হাফটাই একমাত্র অপশন ছিল। আমি নিজেও অনেকবার বলেছিলাম, সেটা হচ্ছে এরকম যে রমজানের আগে তারা তফসিল ঘোষণা করে দেবেন, এবং রমজানের মধ্যে অফিসিয়াল কাজগুলো চলবে, মনোনয়নপত্র জমা, যাচাই বাছাই, মনোনয়নপত্র উইথড্রয়াল, তারপর ঈদের পর 2 সপ্তাহ ক্যাম্পেইন দিয়ে নির্বাচন হয়ে যাবে। এটাই লাস্ট অপশন ছিল। এবং এপ্রিলও খুব সুটেবল সময় না আসলে, কারণ এপ্রিলেও যথেষ্ট, আমরা আমাদের বাংলা মাস যখন বলি মার্চ, এপ্রিল, ওই সময়গুলো আসলে চৈত্র মাস, এবং মিডের আগে হওয়া মানে চৈত্র মাসের মধ্যে ক্যাম্পেইন এবং নির্বাচন হবে। খুবই উত্তাপ আছে ওই সময়, তবে অন্তত বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম। ওই সময়গুলোতে খানিকটা কালবৈশাখী হয়, কিন্তু মেজর বৃষ্টি বা ঝড় হয় না। সো শেষ জায়গাটা, মানে সরকারের জায়গা থেকে আমরা বলবো সর্বোচ্চ যতটুকু সময় নেওয়া সম্ভব ছিল, সরকার ঠিক ততটুকু সময় নিয়েছে। এবং এখন এই সময়টা 3.5 মাসের মতো বেশি। এবং আমি আমাদের প্রধান 2 পাওয়ার সেন্টার, বিএনপি এবং সেনাবাহিনী, সেনাপ্রধানও সম্ভবত এই বছরের মধ্যে নির্বাচনটা চেয়েছিলেন, আমরা দেখেছি, বা তার একটা 18 মাসের কথা ছিল, সেটাও আসলে তার চাইতে খানিকটা বেশিই হলো। এখন কি দাঁড়াবে? বিএনপি কি মেনে নেবে?
আমি আসলে সামনে এই যে তারিখটা ঘোষিত হলো, এই তারিখটা আবারও বলছি, এটা রমজানের আগে ফেব্রুয়ারি ফার্স্ট বা সেকেন্ড উইকের মধ্যে হয়ে গেলে বেস্ট অপশন ছিল সব দিক থেকে। আমার মনে হয় সেক্ষেত্রে বিএনপি এটা নিয়ে উচ্চবাচ্য করতো না, কিন্তু এপ্রিলে যাওয়াটা বিএনপি খুব সন্তুষ্ট হবে বলে মনে হয় না। কিন্তু আবার আমি এটাও মনে করি না যে বিএনপি এই এপ্রিলে নির্বাচন নিয়ে অনেক টাফ কোনো পজিশনও নেবে। আমি ধারণা করি খুব টাফ কিছু নেবে না, কারণ সরকারের এটা এখন যেটা হবে একটা আলোচনার প্রশ্ন এসে দাঁড়াবে, কে কারটা বিএনপি যদি এটা এগ্রি করার বিনিময়ে সরকার বিএনপিকে কী ছাড় দেবে, বা একই সাথে সরকারি তারিখটা দিয়েছে সে বিএনপির কাছে কী চায়, এই জিনিসগুলো আসলে এখন হতে থাকবে। কিন্তু জটিলতা শেষ হয়নি বলে আমি মনে করি। আমি এগুলো নিয়ে বিস্তারিত কথা বলবো, কারণ নির্বাচন কমিশনটা চলবে না বলে এনসিপি কথা তুলছে, আরও কিছু কিছু ইফস অ্যান্ড বাটস যোগ করছে। কারণ এপ্রিলে যদি দিয়েই দেওয়া হয়, এর সাথে যে শর্ত তারা জুড়ে দিচ্ছিলেন, সংস্কার হতে হবে, বিচার ভিজিবল হতে হবে, এগুলোকে যুক্ত করার সম্ভাবনা তৈরি হয়। কিন্তু আমি সব কিছুর পরও এই তারিখ ঘোষণাটাকে প্রাথমিকভাবে অন্তত আমি সাধুবাদ জানাই যে সরকার একটা স্পেসিফিক তারিখে এসছেন। এটা নিয়ে এখনও যে আলোচনা করা যাবে না, নট নেসেসারিলি এটা নিয়ে আলোচনা করা যাবে, কিন্তু ওই যে রমজান পড়ায় যেটা হয়েছে, 1 মাসের বেশি একটা সময়ের আসলে গ্যাপ পড়েই যায়, হয় এর আগে চলে আসতে হবে অথবা এর পরে, মানে 1.5 মাস 2 মাসের মতো পরে চলে যাচ্ছে। এই হচ্ছে ঝামেলার বিষয়। সো আসলে এটা ফেব্রুয়ারিতে আসতে হবে, সেটা আলোচনার পথ একেবারেই শেষ হয়ে গেছে, আমি সেটাও মনে করি না। এখন সব পক্ষই চেষ্টা করবে পরস্পরের কাছে চাপের মাধ্যমে নানান রকম সুবিধা নিয়ে আসার। কিন্তু ওই যে একটা তারিখ তৈরি হয়েছে, দেশ এখন নির্বাচনমুখী হতে শুরু করবে, এবং আমি মনে করি অনেক ক্ষেত্রেই ওই ডেডলাইনটা আমাদের সংকটকে সমাধানের দিকে আস্তে আস্তে নিয়ে যাবে। মানুষ যখন নির্বাচনের দিকে তাকাতে শুরু করবে, তখন অনেক কিছুই সম্ভব হবে, এবং পলিটিক্যাল আলোচনায় যতগুলো ডেডলক ছিল, আটকে গিয়েছিল বহু জায়গায়, সেগুলো সমাধান হতে শুরু করবে বলে আমি বিশ্বাস করি। আমি সরকারকে প্রাথমিকভাবে অন্তত ধন্যবাদ জানাই। আবারও বলি যে এটা সবচেয়ে খুশি হতাম আমি যদি ফেব্রুয়ারি মাসেই নির্বাচনটা হতো, সেটাই বেস্ট অপশন ছিল, বেস্ট সলিউশন ছিল। কিন্তু সব কিছু মিলে এখন যা হচ্ছে দেখা যাক। আমি আশা করি সবাই মিলে পরস্পরের প্রতি আস্থার সম্পর্ক তৈরির মাধ্যমে এটা নিয়ে হয়তো। ঈদ মোবারক। ঈদের দিন বেশ কিছু ভালো ভালো সংবাদ ছিল, কিন্তু এই সংবাদগুলোর মধ্যে কোথাও না কোথাও কেন জানি মনে হচ্ছে যে আজকাল ডক্টর মোহাম্মদ ইউনূসের কথাও আমাদের এনসিপির নেতাকর্মীদের কাছে খুব বেশি গ্রহণযোগ্য হচ্ছে না। রাষ্ট্রের সর্বোচ্চ সুপেরিয়র হিসাবে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস একটা অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশকে শান্ত করার জন্য তিনি নির্বাচনের একটা সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করে দিলেন, সারা বাংলাদেশ যেখানে ওয়েলকাম জানাচ্ছে, সেখানে আবারও সেই পেচকিমূলক একটা স্টেটাস দিয়েছে এনসিপির সার্জিস আর নাহিদ। তবে নাহিদ যেটা দাবি করছে আমার কাছে এটা এত মোর ইম্পর্টেন্ট মনে হয় নাই, লেস ইম্পর্টেন্ট মনে হয়েছে। তবে সার্জিসেরটার মধ্যে একটু পেচকি বেশি। আচ্ছা, নাহিদ কি বলছে? নাহিদের বক্তব্য হচ্ছে এই নির্বাচন কমিশনের অধীনে তারা নির্বাচনে যাবে না, এটা কোনো মেজর সমস্যা না। নির্বাচন কমিশন চেঞ্জ করা আমার ধারণা যে এটা খুব বেশি বড় কোনো মেজর প্রবলেম না, এটা চাইলে এটা কমিশন চেঞ্জ করে দেওয়া যাবে। কিন্তু সার্জিসের যে ইস্যুটা আপনি এখানে দেখেন, যেই সংস্কার নিয়ে চলছে এত কিছু, সার্জিস আবারও ঘুরে ফিরা এখানে সংস্কার ইস্যুটা একটা প্যাচ লাগাই দিচ্ছে। তার বক্তব্য হচ্ছে আগামী বছরের মার্চের মধ্যে প্রয়োজনীয় মৌলিক সংস্কারগুলো সম্পন্ন হলে, মানে মৌলিক সংস্কারগুলো যদি শেষ হয়, তাহলে এপ্রিল নির্বাচনে কোনো আপত্তি থাকবে না। তো মৌলিক সংস্কার কি? এটা কি সার্জিসের কাছে ডক্টর ইউনূস একটা আলাদা লিস্ট পাঠাইছে, বা এরকম লিস্ট আপ হয়েছে যে বাবা এইটা মৌলিক সংস্কার, তো আমরা এইটা কইরা নির্বাচন দিব, এপ্রিলের মধ্যে এটা হয়ে যাবে? আমরা যতদূর জানি সংস্কার নিয়ে বেশ কয়েকটা ঐকমত্য গঠন হয়েছে, সেখানে বিভিন্ন দল কোনোটাতে এগ্রি করেছে, কোনোটা ডিসএগ্রি করেছে। এটা নিয়ে সংস্কার কমিশনগুলো কাজ করবে, যেগুলোতে সবাই মতামত দিয়েছে পজিটিভলি, সেখানে আপনার এগুলার সংস্কার কমপ্লিট হবে। আর নির্বাচন যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলছেন না ভাইবা চিন্তা, অথবা তার যে কমিশনগুলো আছে সেগুলোর সাথে আলাপচারিতা ছাড়া কি তিনি একটা সিদ্ধান্ত দিচ্ছেন? সার্জিসের বক্তব্য ফেসবুক পোস্টে যে জুলাইয়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ, এটাও ভেজাল শেষ। ডক্টর ইউনূস বলছেন জুলাইয়ে দিয়ে দিবেন, এবং মার্চের মধ্যে দৃশ্যমান বিচার এবং প্রয়োজনীয় মৌলিক সংস্কারগুলো, এই জায়গাটা হচ্ছে আপত্তির জায়গা। এখন বিচার একটা লম্বা চূড়া প্রক্রিয়া, এটা তো চাইলেই হবে না। অলরেডি ট্রাইব্যুনাল কাজ করছে বিভিন্নভাবে। আমরা দেখছি যে সরকার তাদের জায়গা থেকে অলরেডি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম মানুষ লাইভেও দেখেছে। তো তার বক্তব্য হচ্ছে তবে এক যুগের অবৈধ নির্বাচন এবং জুলাই অভ্যুত্থানের পর 2026-এ যে নির্বাচন হতে যাচ্ছে, সেখানে ক্ষমতার অপব্যবহার, কালো টাকার ছড়াছড়ি কিংবা পেশি শক্তির প্রদর্শন মুখ্য হয়ে ওঠার বিন্দুমাত্র সুযোগ দেওয়া যাবে না। এখন এটা কে নিশ্চিত করবে? প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি মাঠে ঘুরবেন, নাকি আইন শৃঙ্খলা বাহিনী করবে? তো আইন শৃঙ্খলা বাহিনী তো বিভিন্ন জায়গায় আমরা দেখি পলিটিক্যালি অসহায়, এমনও জায়গা আছে যে এনসিপির কাছে অসহায়, এমনও জায়গা আছে বিএনপির কাছে অসহায়। তবে মাঠে সেনাবাহিনী ডিপ্লয়েড করা হচ্ছে, অলরেডি আছে। অপরদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলছেন যে সারা পৃথিবীকে একটা নির্বাচন তিনি দেখাবেন যে ইয়েস ইটস কল ইলেকশন,
মানে এরকম একটা সুন্দর নির্বাচন দিবেন যেটা হবে স্বচ্ছ। আর এই জন্য তিনি আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন মানে বৈঠক, দলগুলোর কাছে সহযোগিতা সবকিছু চেয়েছে। কিন্তু তারপরেও ভাই এটা ক্ষমতার খেলা, এখানে পেশি শক্তি আসবে, কালো টাকা আসবে। তো তোমরা এই যে আজকে কুরবানির লেগা ছাগল টাগল দিছো, এই টাকা তোমরা কই পাইছো? এটাও তো উপঢৌকন বা উপহার অথবা ভোটারদের মন জোগানোর মানে একটা সিস্টেম। তো নির্বাচনের আগের দিন ওই ছাগলের বদলে 500 টাকার নোট, 1000 টাকার নোট, কারোর কাছে 5000 টাকার নোট যাবে। নির্বাচনের দিন কেন্দ্র দখলের জন্য 2 গ্রুপ লড়াই করবে। এখন গ্রুপ যেহেতু আপাতত একটা, কোথায় লড়াই টড়াই হবে কিনা আমার ধারণা হবে না ওরকম। তবে এই মুহূর্তে এই ধরনের বক্তব্যগুলো আমার মনে হয় যে বিএনপির সাথে এনসিপির অথবা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আবারও কৌশলে পেঁচে ফেলারই চেষ্টার বাইরে কিছুই না। অপরদিকে বিএনপি কি খুশি হয়েছে? না, বিএনপি বলতেছে তো ডিসেম্বরের মধ্যেই দিতে পারতেন, কেন আবার এপ্রিল পর্যন্ত গেলেন? আমি বিএনপিরও বলি ভাই খুশি হন, বলছে তো 3 মাস এদিক সেদিক, আর এটা নিয়ে বাড়াবাড়ির দরকার নাই। সুন্দরভাবে আপনারা নির্বাচনমুখী প্রচারণায় যান, যেন মানুষ আপনাদেরকে ভোট দেয়। নেতাকর্মী যারা আছে তাদেরকে বলেন বিভিন্ন জায়গায় যে বিশৃঙ্খল ঘটনা ঘটছে, লুটপাট, চাঁদাবাজি, এনসিপিও জড়িত, এগুলোতে বিভিন্ন দলই জড়িত, নুরুর নামও আছে। আপনারা সুন্দর করে এগুলো বাদ দিয়া নির্বাচনের দিকে যান, দেশকে একটা স্থিতিশীল অবস্থায় নেন। প্রধান উপদেষ্টা যদি বিএনপির লোকরা প্রস্তাব করে একমাত্র, তাহলে প্রস্তাবের তোরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বো। ইউনূস, তুমি যদি আমাকে বিয়ে করতে হয় তাহলে চার্চে গিয়ে তোমাকে খ্রিস্টান হতে হবে। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও বরকতুল্লাহ বুলুকে সতর্ক করে নোটিশ দিয়েছে খোদ তাদের রাজনৈতিক দল বিএনপি। গতকাল 5 জুন রাতে বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে বিএনপির এই 2 নেতাকে নোটিশ দেওয়া হয়েছে। জানা গেছে দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে তাদের এই নোটিশ দেওয়া হয়েছে। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা রুহুল কবির রিজভী গণমাধ্যমকে সতর্ক নোটিশের সত্যতা নিশ্চিত করেছেন। বরকতুল্লাহ বুলু ও শামসুজ্জামানের সাম্প্রতিক 2টি বক্তব্য রাজনৈতিক ও সচেতন মহলে বেশ আলোচনা ও সমালোচনার জন্ম দেয়। জানা গেছে অসংলগ্ন বক্তব্যের দায়ে দেওয়া হয়েছে এই নোটিশ। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এদিকে গত 20 মে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে আয়োজিত প্রতিহিংসার রাজনীতি, গণতন্ত্র, সুশাসন প্রেক্ষিত বাংলাদেশ শীর্ষক এক আলোচনা সভায় জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহর এক বক্তব্যের প্রতিক্রিয়া জানান শামসুজ্জামান দুদু। আওয়ামী লীগের কাছ থেকে টাকা নিয়ে বিএনপি চলে, হাসনাত আব্দুল্লাহর এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় শামসুজ্জামান দুদু বলেছিলেন, বিএনপি নেতারা যদি একত্রে প্রস্তাব করেন তাহলে এই প্রস্তাবের তোড়ে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বা। এমন কোনো কথা বলবা না যে কথার দায়িত্ব নিতে পারবা না। বিএনপির এই নেতা বলেন, বিএনপির সম্পর্কে যে অভিযোগ করছো সেই অভিযোগের জবাবে বিএনপি যদি শুধু থুতু ফেলে সেই থুতুর মধ্যে তোমাকে খুঁজে পাওয়া যাবে না। বিএনপির বলল যে আওয়ামী লীগের টাকা দিয়ে রাজনীতি করছো। যদি বিএনপির লোকরা প্রস্তাব করে একমাত্র, তাহলে প্রস্তাবের তোরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বো। অন্যদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলুর একটি বক্তব্য সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে এই নেতা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ধর্মীয় বিশ্বাস নিয়ে প্রশ্ন তোলেন। বিএনপি সূত্র জানিয়েছে, এসব কারণেই তাদের দলীয়ভাবে সতর্ক করা হয়েছে। হয় ইউনূস নয় ওয়াকার। মনে হচ্ছে অবশেষে সিদ্ধান্তহীনতা দূর হলো বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামানের। এতদিন এই বুঝি ইউনূসকে হটিয়ে ক্ষমতার দখল নিলেন সেনাপ্রধান, এমন একটা সম্ভাবনা বারবার উঠে এসেছে। কারণ শেখ হাসিনাকে সরিয়ে যে সরকার কায়েম হয়েছে দেশে, তাদের অপশাসন মানে সেই ইউনূস সরকার দেশ চালানোর সব দিকেই চূড়ান্ত ব্যর্থ। এমনকি মার্কিন সাম্রাজ্যবাদের যে চাপের কাছে মাথা নত না করার জন্য ষড়যন্ত্রের বলি হয়ে সরে যেতে হয়েছে শেখ হাসিনাকে, সেই সার্বভৌমত্বের প্রশ্নেও ইউনূস ইতিমধ্যে বিকিয়ে দিয়েছেন দেশকে। রাখাইন প্রদেশের জন্য মানবিক করিডোরের নামে চট্টগ্রামে মার্কিন সামরিক ঘাঁটি স্থাপনের কাজ শুরু হয়ে গেছে। সেনাবাহিনীর বিরোধিতায় তার গতি এখন স্লথ হতে হতে একটু থেমে গেছে বটে, তবে একেবারে বন্ধ হয়নি। তার পেছন দিকের কাজ
সমানে চলছে, আবার নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। ফলে দেশের ব্যাপক সংখ্যক মানুষের মধ্যে ইউনূস সরকারের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ সঞ্চারিত হয়ে গেছে অনেক দিন আগে থেকেই। এমনকি যারা ছাত্র জনতার আন্দোলনের সামিল হয়ে ডেকে এনেছিলেন এই সরকারকে, আবাহন করে বসিয়েছিলেন গদিতে এই সরকারকে, হটিয়ে দিয়েছিলেন যে জনদরদি দেশের শিল্পোন্নতির পক্ষে যার তুলনা মেলা ভার সেই হাসিনাকে হটিয়ে দিয়েছিলেন, তারাও আজ ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন এই সরকারের হাত থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য। এই সরকার থাকুক এটা চাইছে ছাত্রদের একটি গোষ্ঠী যারা ক্ষমতার বৃত্তে রয়েছে এখনো পর্যন্ত। ইউনূসের নিজস্ব কোটারি, তার উপদেষ্টা পরিষদ, জাতীয় নাগরিক পার্টি নামে একটি ভুঁইফোড়, ওই ইউনূসের বকলমে ইউনূস চানে মাথা, সেই পার্টি এবং জামায়াত সহ ইসলামী মৌলবাদী দলগুলো, এরাই কেবল চাইছে ইউনূসের এই সরকারকে। এই মৌলবাদীরা তাদের ঈপ্সিত লক্ষ্য বাংলাদেশকে দুনিয়ার চরমতম শরিয়া মোতাবেক রাষ্ট্র হিসেবে গড়ে তোলা। এই লক্ষ্য পূরণের জন্য যে রোডম্যাপ নিয়ে চলছে, সেই রোডম্যাপে ইউনূসকে ক্ষমতায় রাখতেই হবে, নইলে বাংলাদেশে আবার ফিরে আসবে ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনা, বাঙালি সংস্কৃতির চেতনা, সুফি বাউল উদার ধর্মীয় চেতনা। এরা আবার ফিরে আসবেই, কারণ বাঙালির রক্তে আছে এরা। বাঙালির চেতনার শিকড় প্রথিত যে মাটিতে, সে মাটি বালুকাময় আরবের মাটি নয়, সে মাটি সজল শ্যামল এই নরম বাংলার মাটি। সামনে ঈদ, খুশির ঈদে এবার খুশি নেই বাংলাদেশে, তবু তারই মধ্যে খুশি খুঁজে নিতে চাইছে দেশের মানুষ। খুশির সঙ্গে পরম করুণাময় আল্লাহর কাছে প্রার্থনাও যে জানাতে হবে এই সরকারের পতনের জন্য। মানুষের মনের খবর জানে যারা ইউনূসকে চায়, যারা তারাও জানে যে মানুষ কি চাইছে, বাংলাদেশের মানুষ এখন কি চাইছে। তারা এটাও জানে আমেরিকা তাদের নিজেদের স্বার্থ রক্ষার জন্য ইউনূসকে রাখতে চাইছে ক্ষমতায়। তাকে ক্ষমতার লোভ দেখিয়ে, আর লোভী ইউনূস সেই ক্ষমতার লোভের কাছে হার মেনেছে, নিজেকে বিকিয়ে দিয়েছে, দেশের সর্বনাশ করছে। সেই চেষ্টায় আমেরিকা আর একটা কাজ কিন্তু ইতিমধ্যে করার চেষ্টা করেছিল। হজ করবার বাহানায় সেনা প্রধানের সঙ্গে বাকি বাহিনী প্রধানদেরও সৌদিতে ডেকেছিল হজে। সৌদি আরব এখন ট্রাম্পের খুব কাছের। কয়েকদিন আগে কাতারে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে বৈঠক করে গেছেন ট্রাম্প, এ খবর আপনারা জানেন। সেখানে কয়েক হাজার বিলিয়ন ডলার, আপাতত 700 বিলিয়ন ডলার মূল্যের মানে নিবেশ করতে চাইছে সৌদি আরবিয়া আমেরিকাতে, এবং একইভাবে কাতার তারাও নিবেশ করতে চাইছে, এবং আরো অনেক দেশ। ফলে ট্রাম্প মহা খুশি এখন আরবের দেশগুলির জন্য। এমনকি সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট, যাকে কয়েক মাস আগেও টেররিস্ট হিসেবে স্ট্যাম্প মেরে দিয়েছিল আমেরিকা, তার প্রশংসাতেও পঞ্চমুখ হয়ে গেছেন ট্রাম্প। তাকে বলেছেন ভেরি স্মার্ট ইয়ং ম্যান বলেছেন তাকে। মৌলবাদ ও সন্ত্রাসবাদের এখন প্রবল বন্ধু হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের আগে যিনি গায়ে অন্য একটা ভেক ধরে নিয়েছিলেন, সেটা হচ্ছে সন্ত্রাসবাদের বিরোধিতার ভেক, মৌলবাদের বিরোধিতার ভেক। জামাত বুঝে গেছে যে ট্রাম্প কি জিনিস, একে পয়সা দিয়ে কিনে নেওয়া যায়, আর বুঝেছে বলে এই সোনার সুযোগ নিজেদের উদ্দেশ্য সিদ্ধির কাজে ব্যবহার করতে তারা মরিয়া, জামাত মরিয়া। তাদের পরিকল্পনা স্পষ্ট, বাংলাদেশকে ইসলামী দেশ করতে হবে। তার জন্য কি করা দরকার? জুলাই ঘোষণাপত্র জারি করে দেশের বর্তমান সংবিধানকে বাতিল করে দেয়া তাদের এজেন্ডার একদম প্রথমে। তারপরে কি? তারপরে হচ্ছে নতুন সংবিধান অনুযায়ী আওয়ামী লীগের নিযুক্ত যে রাষ্ট্রপতি জনাব সাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে তার জায়গায় ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে বসানো এবং তাকে দিয়ে যা খুশি তাই করিয়ে নেয়া, তাদের যেটা ইচ্ছা তাই সেই মোতাবেক। ৩, এরপরের লক্ষ্য আর কি আছে?
বর্তমান সেনাপ্রধানকে সরিয়ে তার জায়গায় কামরুল হাসান কিংবা ফয়জুর রহমান কিংবা অন্য যে কোনো আইএসআই বা সিআইএ এর স্নেহধন্য ডিপ স্টেটের স্নেহধন্য সেনাকর্তাকে দেশের প্রধান হিসেবে নিযুক্ত করা। চতুর্থ তাদের এজেন্ডায় কি আছে? এই ইসলামী দলগুলো জামায়াতের নেতৃত্বে তাদের কি আছে? যে ভারতকে সেই দারুল ইসলাম অর্থাৎ পুরো ভারত জুড়ে ইসলামী সাম্রাজ্য স্থাপন করা, সেই এবং তার জন্যে ভারতের পূর্ব প্রান্তে এক চরম ভারত বিদ্বেষী দ্বিতীয় পাকিস্তান সৃষ্টি করো, যাদের সৃষ্টির মূল উদ্দেশ্য হচ্ছে সন্ত্রাসবাদ দিয়ে সারা পৃথিবী আপাতত সারা ভারতবর্ষ দখল করা। আর এই উদ্দেশ্য সফল করতে দেশের জনগণকে পুরোপুরি বিরুদ্ধ করলে চলবে না, এটা পাগলেও বোঝে, জামাত তো বুঝবেই। যেমন ভাবে তারা চায় কি, যেমন ভাবে গত বছর জুন জুলাইতে মানুষকে ভুল বুঝিয়ে রাস্তায় নামানো হয়েছিল, দাঁড় করানো হয়েছিল এক শিল্প দরদি দেশ দরদি জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড় করানো হয়েছিল, তেমনটা আবার একবার করতে হবে। এবার এটা করতে হবে কার বিরুদ্ধে? এই বর্তমান প্রশাসন, বর্তমান সেনাপ্রধান, বর্তমান রাষ্ট্রপতি, এদের বিরুদ্ধে। আর এটার জন্য নামতে হবে রাজপথে, দেখাতে হবে দেশের মানুষ চাইছে ইউনূসকে, চাইছে পুরোপুরি ইসলামী দেশ হোক বাংলাদেশ। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনও এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।